ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন হাড় হিম ভূতের গল্প, সখী পাগলি ও কাক তন্ত্রের ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম জেসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, অনেক ভালো আছেন। আপনিও এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জের গার্মেন্টস অপারেটর হিসেবে কর্মরত আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে হাড় হিম ভূতের গল্প নিয়ে। সখী পাগলি ও কাক তন্ত্রের এক ভবিষ্যৎবাণীর ভয়াবহ ঘটনা নিয়ে। জেসু ভাই, জ্যোতিষ শাস্ত্র মতে বা তন্ত্রশাস্ত্রে প্রাচীন গ্রহতন্ত্রে কাকের অনেক ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। কাককে সেখানে শয়তানের বার্তা বাহক বলা হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কাক কিন্তু সবসময় কাকা স্বরেই ডাকে না, কাক অনেক রকম স্বর করে ডাকে। কাকের এক একটা ডাক এক এক রকম ইঙ্গিত বাহন করে থাকে। কখনো সেটা পারিবারিক অশান্তি, দুর্যোগ, ধন সম্পদ নষ্ট করা, এমনকি অকাল মৃত্যুর ইঙ্গিত বহন করে। যারা কাক তন্ত্রের বিদ্যায় সিদ্ধাগ্রহ বা সিদ্ধস্থ, তারাই শুধু করতে পারে নির্ভুল ভবিষ্যৎবাণী। এমনই এক ভয়াবহ ঘটনা থাকছে আজ আপনাদের জন্য। এই ঘটনাটা সখী পাগলি দাদির মুখে শুনেছিলাম, আর ঘটনাটি আমি সখী পাগলির নিজের মুখে শুনি। জানি না কতটা ভয়ঙ্কর হবে, তবে ঘটনাটি যে একদম ইউনিক এটা একদম হরফ করে বলে দিতে পারি, এবং একই সাথে অলৌকিক এক ঘটনা। জেসু ভাই, ঘটনাটা লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বলে চলে যায় সরাসরি ঘটনায়। বলছেন সখী পাগলি, শোনো দাদু ভাই, আজকে তোমার একটা শয়তানের বার্তাবাহক কাক তন্ত্রের অলৌকিক ঘটনা শোনায়। আর এই ঘটনাটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। আরো ঘটনাটি বহু বছর আগের ঘটনা, দাদুর বন্ধুর সাথে ঘটেছিল। তখন আমি বললাম, আচ্ছা কাক তন্ত্র আবার কি? আরে কাক তন্ত্রের মাধ্যমে কি হয়? তখন সখী পাগলি বলল, শোনো দাদু ভাই, কাক তন্ত্র জানা থাকলে ভালোভাবে সিদ্ধ হস্ত্র হলো নির্ভুল ভবিষ্যৎবাণী করা যায়। তা যাই হোক, আজ যে ঘটনা শোনাতে যাচ্ছি, ঘটনাটা মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবা। জেসু ভাই এই বলে সখী পাগলি বলা শুরু করলেন। বলছেন সখী পাগলি, শোনো দাদু ভাই, ঘটনাটা ঘটেছিল দাদুর ছোটবেলায় তার এক বন্ধুর সঙ্গে। তবে তার দাদু তার বন্ধুর কি নাম বলেছিল সেটা মনে করতে পারতাছি না। শফি কিংবা শাশু হবে, কিছু একটা হইব। তা যাই হোক, তখন দাদুর বয়স ছিল 14 কিংবা 15। ওনার বন্ধুটির বয়স তার মতোই 14 কিংবা 15 ছিল। সবাই মিলে ওনার একসঙ্গে খেলাধুলা করতে হবে, একই সঙ্গে নদীতে গোসল করতে চাইতো, আর একই সঙ্গে ওনার স্কুলে পড়তে চাইতো। মোটের উপরে একটা কথায় ওনার গলায় গলায় বন্ধুত্ব যাকে বলে আর কি। কিন্তু সেই দিন দাদুকে উদ্দেশ্য করে ওনার বন্ধু বলে উঠল, জানিস বন্ধু, আমার মনে হয় আর বেশি দিন বাঁচবো না আমি। বা আমাকে বাইরে বেরোতে মানা করেছে, আর তোদেরও এখানে আসতে মানা করে দিয়েছে জানিস। তখন দাদু তার বন্ধুরে বলল, কেন রে, কি হয়েছে বন্ধু বলতো? চাচি তোকে আবার বাইরে যেতে দিচ্ছে না কেন? কি আর আমাদের সাথে মিশতেই বা মানা করলো কেন? বুঝতে পারলাম না তো, ঘটনা কি একটু বুঝে বলতো। তখন দাদু বন্ধু দাদাকে বলল, বুঝলি বন্ধু, আমার সেদিন দুপুরে বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল, তখন রাস্তা দিয়ে একটা পাগল টাইপের লোক যাচ্ছিল। হঠাৎ করে সে পাগলটা আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লো, আর আমাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এবার পাগলটা আমাকে উদ্দেশ্য করে বলল, এই করতেছেন বা ওঠান ঝাড়ু দিতেছেন? আমি দিতে চাইতেছিলাম, আর যেতে যেতে একটা বিষয় আমার নজরে পড়লো। আমার মনে হইল বিষয়টা আপনার জানানো প্রয়োজন। তা বা আপনি কি কাকের ডাকটা শুনতে পাইতেছেন? ওই যে ডাকতাছে, কেমন যেন ভয়ঙ্কর সুরে ডাকতাছে না? তখন আম্মা বলল, হ্যাঁ, কয়দিন ধরে তো দেখছি বিষয়টা, কাকগুলো কেমন যেন অদ্ভুত সুরে ডাকছে, আর বাড়ির আশেপাশে বারবার উড়ে বেড়াচ্ছে। তখন সেই পাগল আম্মারে বলল,
তাই মা, আসলে ওরা ওরা একটা ইঙ্গিত দিচ্ছে, যেটা মোটেও ভালো লক্ষণ নয়। বাড়িতে বাড়িতে অকাল মৃত্যুর লক্ষণ বুঝতে পারছি আমি। মা, এই শুনে আব্বা অনেক বেশি ভয় পেয়ে গেল, আর পাগলটাকে উদ্দেশ্য করে বললো, কি বলতেছেন আপনি? কাকগুলো কিসের ইঙ্গিত দিতেছে, আর কাকা কি করবে? হ্যাঁ, তখন এই পাগলটা ওখানে বসে গণনা করে আম্মাকে উদ্দেশ্য করে বললো, মা, আমি আপনাকে যেটা বলবো সেটা কি আপনি বিশ্বাস করবেন? বিপদটা যে কারো নয়, বিপদটা হলো আপনার নিজের ছেলের। আগামী 1 মাসের মধ্যে আপনার ছেলে সাপের কামড়ে মৃত্যুবরণ করবে। পাগলটা এসব কথা শুনে নাকি আমার আম্মু প্রচন্ড কাঁদল। আর এরপর আম্মা পাগলটাকে উদ্দেশ্য করে বলল, এসব আপনি কি বলতেছেন, আর কিভাবে এত নিশ্চিত হয়ে বলতেছেন এগুলো কথা, বলুন তো? তখন সে পাগলটা আম্মাকে উদ্দেশ্য করে বলল, বাহ, কাক চরিত্র বিষয়ে একটা প্রাচীন শাস্ত্র আছে জানেন তো? আর তারা এটা জানে, তারা নির্ভুল ভাবে ভবিষ্যৎবাণী করতে পারে। এর আগেও আমি যাদেরকে বলেছি, এর কোনোটা মিথ্যা হয়নি, সবটাই সত্যি ছিল, সবটাই সত্যি ছিল। তাই তাই আপনাকেও সাবধান করতেছি, ছেলেটার একটু সাবধানে রাখেন। 1 মাস খানিক সাবধানে চোখে চোখে রাখবেন, কেমন? এই বলে পাগলটা হাসতে হাসতে ছুটে গেল। আর পাগলটার মুখে গলাগুলো শোনার পরে আমার কেন যেন কোনো কাজে মন বসছিল না, বুঝলি? এরপর আমি যখন বাড়ি ফিরলাম তখন আম্মা আমাকে সবসময় সাবধান করে দিল, আর বললো, বাজান, আজকের পর থেকে আর তুমি বাইরে হয় না, কোনোভাবে বাইরে হয় না, আর কোনো সারের মধ্যে বন জঙ্গলে যাবো না। এই কথাগুলো বলে আম্মা আমাকে সাবধান করেছিল। এরপর আব্বা যখন বাড়িতে ফিরলো তখন আম্মা আব্বাকে সমস্ত ঘটনা খুলে বললো পাগলটার কথা। আব্বার মুখে পাগলটার সব কথা শুনে আব্বা তো বেশ নারাজ হয়ে আম্মাকে বলল, আরো ছাড়ো তো পাগল ছাগলের কথা, তুমি তাকে চেনো? হ্যাঁ, না আমি তাকে চিনি না, তুমি তাকে চেনো? এইসব বিশ্বাস করতে হবে নাকি তোমাকে? পাগল ছাগল, সুযোগ সমানে মানুষের তারও অভাব নাই, তাই না? ভর দুপুরবেলায় তোমার রাত বেলা এসে পাগলামি শুরু করেছে। যখন বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না তখন বাড়ির মহিলাদের এসব উল্টা পাল্টা দিকে মাথাটা খারাপ করে দেয়, মুরগি বানিয়ে তোমার আমদানি করার ধান্দা, বুঝতে পেরেছো? বাদ দাও, চিন্তা কিছু নেই। দেখেছি যখন উপায় জিজ্ঞেস করতে তখন সে ভণ্ড লোকটা বলতো তাবিজ দিতে হবে, কবজ নিতে হবে, রক্ত লাল কালো পোশাক ধারণ করতে হবে, আরো কত কি এসব বলে হাতিয়ে নিত টাকা। সব জানা আছে আমার, বুঝতে পেরেছি? এসব ভণ্ড ফকিরের সব জানা আছে আমার। তখন আম্মা বলল, তাই ছুটি হয় তাতেই তো মঙ্গল, কিন্তু তবু আমাদের কিভাবে বসে থাকাটা উচিত হবে না গো। তুমি তুমি একবার ছেলেকে বড় কোনো কবিরাজ দেখে আনো গো, আমার মনটা কেমন জানো কু ডাকতেছে। এরপর ছুটির দিন দেখে আমাকে নিয়ে আব্বা একজন বড় মাপের জ্যোতিষবিদের কাছে চলে গেল। তখন সেই জ্যোতিষীকে সবটা জানা হলো। তখন সে জ্যোতিষী গণনা করে দেখলো আর বলল, যিনি আপনাকে সব কথা বলেছে তিনি একেবারে মিথ্যে কথা বলেনি। আমিও কিন্তু গণনা করে বুঝতে পারছি আপনার ছেলের মৃত্যু আশঙ্কা আছে, সুস্পষ্ট ইঙ্গিত পাচ্ছি আমি। তবে আমি গণনা করে বুঝতে পারলাম আপনার ছেলের মৃত্যু সাপের কামড়ে হবে না, আপনার ছেলের গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করবে, বড় কোনো জায়গা থেকে পড়ে যাবে, বুঝতে পেরেছেন? এবার আমার আব্বা বেশ ভয় পেয়ে গেল। পাগলটাও যে কথা বলল এই জ্যোতিষ তাও সেই কথাই বলছে, শুধু পার্থক্যটা হলো একজন বলল সাপের কামড়, আর একজন বলল উঁচু কোনো গাছের থেকে পড়ে মারা যাবে। তখন আমরা সবাই বুঝতে পারলাম যে কথায় বলুক না কেন মৃত্যু যে একটা আশঙ্কা আছে এটাই তার সত্য। তো যাই হোক, এরপর আমরা সেই জ্যোতিষবিদের বাড়ি থেকে একটা মাদুরি বা তাবিজ নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। এরপর আম্মা আমার হাতে বেঁধে দিল আর আব্বাকে উদ্দেশ্য করে বলল, দেখলে তো, দেখো ভাগ্যেশ তোমাকে জোর করে পাঠিয়েছিলাম, না হলে চুপচাপ থাকলে কিছু হয়ে যেত, বিপদটা কেটে যাবে তো এখন। তখন আব্বা বলল, ওরে এখনো আশার আলো দেখাতে পারলেন না, বললেন যে বাদুড়িটা পরিয়ে দিতে, দেখুন না যদি কেটে যায়। উনি বলেছেন যদি কেটে যায়, আমি তো জানি না। এটা শুনে আম্মা বেশ চিন্তায় পড়ে গেল, যদি এইটা বুঝে কাজ না হয়, এরপরেও যদি কোনো সমস্যা হয় আর যদি বিপদ হয়। তা যাই হোক, এদিকে আমাদের বাড়িতে দিনের পর দিন কাকের উপদ্রব বেড়েই চলেছে, কর্কশ থেকে আরো কর্কশ হচ্ছে ওদের ডাক। তখন আব্বা আম্মা ঠিক করলো আরো কোনো বড় জ্যোতিষবিদের কাছে নিয়ে যাবে।
যত দেরি হোক আর যত টাকা পয়সা লাগুক না কেন খরচ করতে রাজি ওনারা আছে, কোনো সমস্যা নেই। দরকার হলে জমি ভিটা বন্ধ রাখবেন। এরপর আব্বা আম্মাকে নিয়ে রীতিমতো আবারও শহরে নাম করা এক জ্যোতিষের কাছে নিয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হলো সেই নাম করা জ্যোতিষ একই কথা শোনালো, মৃত্যু প্রায় নিশ্চিত, আমার মৃত্যু প্রায় নিশ্চিত। কিন্তু সে জ্যোতিষ আবারও অন্য কথা শোনালো। তিনি বললেন, এই ছেলের মৃত্যু সাপের কামড়ে হবে না, আর গাছ উঁচু কোনো জায়গাতে হবে না। এই ছেলের মৃত্যু হতে আবার পানিতে ডুবে। এরপরে সে জ্যোতিষও কিছু শিকড় বাকড় দিলেন আর বললেন এগুলো শরীরে ধারণ করতে হবে। এরপর আব্বা আম্মা আমাকে নিয়ে চলে এলো। এইভাবে ওনারা যতজনের কাছে যায় এক এক জনের কাছে এক এক রকম কথা বলতো, আর ওনাদের বাধা প্রায় নষ্ট হতে লাগলো। কাজের কাজ তো কিছু হচ্ছে না, উল্টো আরো টেনশন বাড়ছে। জেফরি ভাই সুখী পাগলি তখন আমাকে বলল, শোনো দাদু ভাই, এরপর এমন করতে করতে আমার দাদার বন্ধুর আব্বা আম্মা এক সময় বিরক্তি ধরে যায়। যা কপালে আসে তাই না হয় হবে। চেষ্টা তো কোনো ত্রুটি রাখা হলো না, কিন্তু এত কিছু পরেও ছেলেরা সাবধানে রাখতেন। উনি ঝোপে সারে জঙ্গলে কোনো জায়গায় যেতে দিতেন না, নদীতে গোসল করতে দিতেন না, গাছে উঠতে দিতেন না। বেশিরভাগ সময় ওনার ছেলেকে বাড়িতে আটকা রাখতেন। কিন্তু মাটি ঘাটে দৌড় সাপের খাকরা ছেলে সব সময় সার দেওয়ালের মাঝে ভালো লাগে না ওর, তাই লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে মাঝে মাঝে বেরিয়ে খেলতেছে। তো কখন ওনার বাবা ওনাকে টেনে আনতো, কখন আবার ওনার মা ওনারে টেনে আনতো। এমন করতে করতে মাস খানেক পর এক দুপুর বেলায় ঘটনা ঘটে। সেদিন আমার দাদার বন্ধুর বাবা কোন একটা কাজে বাড়ির বাইরে গেছিল, আর ওনার মা রান্নার কাজে ব্যস্ত ছিল। সেই সুযোগে দাদার বন্ধু বাড়ি থেকে বের হয়ে যায়। দাদু আর দাদুর অন্যান্য বন্ধুরা তখন নদীতে গোসল করতেছিল। সে সময় দাদুর বন্ধু দাদুকে বলল, কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, নদীতে গোসল করতে আছিস নাকি? চল আমিও যাবো, কতদিন নদীতে সাঁতার কাটি না, চল চল আমিও যাবো। তখন দাদু তার বন্ধুরে বলল, না না না, উঠতে হবে না, উঠতে হবে না, তোর মা না তোকে বারণ করেছে, নদীতে নামতে হবে না, যা। এরপর যেদিন কিছু হয়ে যায় তার সমস্যা হয়ে যাবে। তখন দাদার বন্ধু দাদুকে বলল, তোর কিছু হবে না, আমি যে এসেছি না, মা তো জানি না, চল চল, হাতে সময় নেই, দেরি করিস না, চল। এরপর দাদু তার সমস্ত বন্ধুরা মিলে গেলেন নদীতে গোসল করতে। নদীতে গোসল করতে গিয়ে দাদু সে বন্ধুটা একটা জিনিস লক্ষ্য করলো। নদীর ধারে একটা গাছ আছে, একটা পাখির বাসা কিচির মিচির করতেছে পাখিগুলো। তখন দাদার বন্ধু দাদুরে বলল, ওই দেখ বন্ধু, গাছের ডালাটা পাখির বাসা আছে, মনে হচ্ছে পাখিগুলো ডিম দিয়েছে, আর বাচ্চাগুলো বেরিয়ে এসে সেগুলো থেকে দাঁড়া একবারে উঠে দেখে তো বাচ্চাগুলো কতগুলো বড় হয়েছে। তখন দাদু বলল, না 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 না, গাছ উঠিস না, পড়ে যাবি তুই। কিন্তু দাদুর বন্ধু কারো কথা শুনলো না। এরপর সে হন হন করে উঠে চলে গেল। তারপর এই ঘটনা থেকে আরেকটা ঘটনা ঘটলো। আসলে তখন একটা সাপ উঠেছিল ওই পাখির বাচ্চাগুলো খাইতে, সেই জন্য পাখির বাচ্চাগুলো এরকম চেঁচামেচি করতেছিল। সেই সময় দাদুর বন্ধু উঠেছিল গাছে, কিন্তু লতা পাতা ডালপালার জন্য তাদের বন্ধু আর সেটা লক্ষ্য করতে পারেনি। তিনি বুঝতেই পারেনি এই পাখির বাসায় একটা সাপ খাপটি মরে বসে আছে। এরপর দাদুর বন্ধু পাখিগুলো ধরার জন্য যেই না পাখির বাসায় উদ্দেশ্যে হাত বাড়ালো, অমনি সেই সাপটা সফল দিল দাদুর বন্ধুরে। আর সঙ্গে সঙ্গে দাদুর বন্ধু চিৎকার করে শরীরে ব্যালেন্স হারায় নিচে পড়ে যায়। আর গাছটির নিচেই ছিল নদী। নদীর পানিতে পুরা দাদুর বন্ধু ছটফট করতে লাগলো। এরপর যতদিন ছটফট করতে লাগলো, সাপের বিষ ততই তাড়াতাড়ি শরীরে ছড়িয়ে পড়লো। না পারছে তিনি সাঁতার কাটতে, না পারতেছেন তিনি উঠতে। অসহ্য জ্বালা যন্ত্রণা হাঁপুডুবু খাইতে লাগলেন। তলিয়ে যাইতেছিলেন পানির ভেতরে। তখন দাদু চিৎকার করে তার বন্ধুদের বলতে লাগলো, এই তোরা জলদি আয়, জলদি আয়, আর বাবা মাকে খবর দে।
এই বলেই দাদু নদীতে ঝাঁপ দিল, কিন্তু তার বন্ধুকে নদীর পানি থেকে তোলার আগে তার মুখ দিয়ে সাদা সাদা গ্যাস বেরিয়ে গেছিল, ফেনা বেরিয়ে গেছিল, শরীর দুর্বল হয়ে গেছে ওনার। এরপর যতক্ষণ দাদু তার বন্ধুরে নদীর পাড়ে নিয়ে আসলো আর তার আব্বা আম্মার সাথে এলো, ততক্ষণে সব শেষ, মরে গেছেন উনি। এরপর এই ঘটনাটা কেন্দ্র করে পাড়ায় পাড়ায় লোকের মুখে আলোচনা শুরু হয়ে গেল। 3 জনে 3 রকমের ভবিষ্যৎবাণী করছিল, তা সত্যি বলে প্রমাণিত হইল। সবকিছু ঘটছিল, একই সাথে ঘটছিল। সাপের কামড় খাইলো, গাছের উপরে ওইঠা আর পানিতে ডুবলো, সব রকম ভাবে মরছে। কোন জ্যোতিষীকে মিথ্যা বলার জায়গা নাই, কোনো জায়গা নাই। আর এদিকে সে কাকগুলোর কর্কর স্বরে ডাকতে ডাকতে তারাও চুপ হয়ে গেল। কাকে হয়ে বেসুরা ডাক, সত্যি সে এক এক সময় এক এক রকম লোকেরা সেটা স্বীকার করলো। আর এদিকে সে কাকগুলো কর্কর সুরে ডাকতে 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 তারাও এক সময় চুপ হয়ে গেল। কাকেরা বেসুরা ডাক সত্যি যে এক সময় এক এক রকম হয়ে গেছিল, লোকেরা সেটা স্বীকার করলো। জেফরি ভাই তখন সখী পাগলি আমাকে উদ্দেশ্য করে বলল, শোনো দাদু ভাই, কাক চরিত্র, কাকতন্ত্র মিথ্যা নয়। সাধারণ মানুষ কাকের এই ভাষা বোঝে না, কিন্তু যারা বোঝে ঠিক এইভাবে তারা ভবিষ্যৎবাণী করতে পারে। তখন আমি বললাম, আচ্ছা দাদি, তুমিও কি এরকম কাকতন্ত্র ভবিষ্যৎবাণী করতে পারো? আমার কথা শুনে সখী পাগলি হো হো করে হেসে উঠলো আর বলল, ভাই, তোমার সালাম দাদা আছে না, তোমার জন্য বাজার থেকে সন্দেশ কিনে এনেছি। কালকে আসার সময় আমার জন্য একটা সন্দেশ নিয়ে আসবে। অনেক দিন ধরে সন্দেশ খাই না। এখন তুমি যাও বাবা, যাও, পরে আবার আইসো, সেদিন তোমারে আরে ঘটনা শোনাবো। এরপর আমি বাসায় গিয়ে দেখতে পেলাম সত্যি সত্যি সালাম পাগলা দাদা আমার জন্য বাজার থেকে সন্দেশ কিনে এনেছেন। তখন আমি মনে মনে বললাম, সখী পাগলি দাদি যা বলল সব সত্যি হয়ে গেল। তাহলে কি সখী পাগলি দাদি কাকতন্ত্রের সিদ্ধান্ত তিনি নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন? তো জেফরি ভাই, এটাই ছিল আজকের হাড়হিম ভূতের গল্পের পর্ব, সখী পাগলির এবং কাকতন্ত্রের ভবিষ্যৎবাণীর এক রহস্যময় গল্প। কেমন লেগেছে ঘটনাটি কমেন্ট করে জানাবেন জেফরি ভাই, কারণ জানি না ঘটনাটি কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভাই, লিখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো শনিবারে, নতুন কোনো রবিবারে এবং নতুন কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম জেফরি ভাই। আমি সানি খান, দেশের বাড়ির গাইবান্ধা জেলা, গ্রাম কৌরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জ ফতুল্লা ফোলায় থেকে বলছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। Oh my God. Oh my God. This is what we call হাড়হিম ভূতের গল্প, এবং this is what we call সানি ভাই ম্যাজিক। এক্স্যাক্টলি সানি ভাইস ম্যাজিক। এটা বলতেই হবে যে আমাদের সানি ভাই একটা গর্ব, আমাদের ভৌতিক দুনিয়ার জন্য সানি ভাই এক গর্বের বিষয়। সিরিয়াসলি তার মতো এরকম তুখোর এবং ডার্ক স্টোরি টেলার পাওয়া আমার জন্য একটা গর্বের বিষয়। ভাই, আমি খুব গর্ব করি আপনাকে নিয়ে। এরকম অসাধারণ এক ঘটনা আপনি আমার মনের মতো করে গল্প লিখেছেন। জানেন, আমি অনেকদিন ধরে ভাবছিলাম জ্যোতিষবিদ্যা, এরকম ফিউচার প্রেডিকশন নিয়ে যদি কোনো ঘটনা থাকতো না, আমি খুব আমি আশা করছিলাম মনে মনে, কিভাবে আপনি আমার মনটা পড়তে পারলেন। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ও মাই গড, দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল ভাই। ওয়াও, সিরিয়াসলি ম্যান,
ঘটনাটা যতক্ষণ পড়ছিলাম ততক্ষণ ফিল করতে পারছিলাম যে দিস ইজ হোয়াট উই কল দ্য সাইকোলজিক্যাল হরর স্টোরি। ওয়াও দিস ইজ বিউটিফুল স্টোরি। ওয়াও। এবং আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং হাড় হিম ভূতের গল্প কেমন ভাবে আপনারা দেখতে চান। আজকে কিন্তু আবারও বেশ 2 সপ্তাহ পর আমরা হাড় হিম ভূতের গল্প নিয়ে এসেছি, যদিও আজকের এপিসোড ছোট, বাট হ্যাঁ দারুণ রকম এক এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে পেরেছি। আমি শুধু ভাবছিলাম ও মাই গড এটা কি স্টোরি, ও মাই গড এটাই কিন্তু হয় জানেন। ফিউচারে যা লেখা আছে সেটা আপনি যেভাবে হোক না কেন ঘটে যাবেই। মানে এই ঘটনার ভিতর দেখেন, আমি যদি অ্যানালাইসিস করি, প্রথমে কিন্তু পাগলটা বলে দিয়েছিল সাপের কামড়ের মতো, ও কিন্তু জানে না কিভাবে ঘটবে। আরেকজন জ্যোতিষ বলছে কি যে পানিতে ডুবে মরবে, দেখেন পানিতেই ডুবছিল, কিন্তু আরেকজন বলছে কি যে গাছের থেকে পড়ে মরবে। দেন তিনটাই ঘটছে। প্রথমে পানিতে গেছে, পানি থেকে গাছে গেছে, গাছে গিয়ে কামড়টা খেয়েছে, ওই যে পাগলের কামড়টা। আবার ও কামড় খেয়ে কিন্তু নিচেই পড়ছে, পানিতে পড়ছে। আলটিমেটলি দেখেন তিনটে একসাথে করছে। ওরে বাবা, এই দেখেন আমার এখন পর্যন্ত গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে। ওরে বাবা রে বাবা, দিস ইজ কল হোয়াট ইজ কল্ড সাইকোলজিক্যাল হরর স্টোরি। ওরে বাপরে বাপ, আর হিম ভূতের গল্প ম্যান, এরকম গল্প চাই ভাই। প্রতি রবিবার এরকম গল্প চাই আপনার কাছ থেকে। আমি এটা রিকোয়েস্ট করবো, আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করবো ভাই, এরকম ঘটনা চাই। আমি যে পড়বো না, আমার নিজের কাছেও ভয় লাগবে। Oh man, this is absolute masterpiece. Thank you very much. I should salute you. সানি খান ভাই, এত অসাধারণ একটা ঘটনা, আমার মনের মতো একটা ঘটনা আপনি আমাকে লিখে পাঠিয়েছেন। কিভাবে কাকতলে ভাই ম্যাচ করে গেছে, I don't have any idea. This is beautiful, out of world man. Thank you very much. It's another level এর স্টোরি হয়ে গেছে এটা। Wow, আলহামদুলিল্লাহ, this is what we call the story of beauty. Thank you very much. আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্টোরি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি চাই সবসময় এভাবেই কমেন্ট করে আপনারা আপনাদের ভালোবাসাগুলো জানিয়ে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে এখানে বিদায় নেবো। আজকের এপিসোড বেশি বড় না, আবারও বলছি, জাস্ট আমরা হাড় হিম ভূতের গল্পটা শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল বড় একটা এপিসোড নিয়ে আসবো। পুরো এপিসোড জুড়ে একটা গল্প থাকবে, অনেক বড় এপিসোড, আশা করছি অনেক ভালো লাগবে তখন। সো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।